ভালো আপদ হয়েছে ঘোড়াটাকে নিয়ে। পঞ্চানন কি করবে কিছুই স্থির করতে পারে না। কলিযুগ হয়ে অবধি অশ্বমেধের রেওয়াজ নেই, তা নইলে হয়তো সে একটা অশ্বমেধ যজ্ঞই করে বসত। কথা নেই বার্তা নেই, একটা কৃষ্ণের জীবকে তো অধর্ম করে অমনি মারা যায় না। তাই পঞ্চানন ভেবে রেখেছে সুবিধে পেলেই একবার ভট্টপল্লীর দিকে যাবে। মা কালীর কাছে অশ্ব বলি দেওয়া যায় কি না তার ব্যবস্থাটা জিজ্ঞাসা করবে। মনে মনে সে আলোচনা করেছে, কেনই বা না দেওয়া যাবে। পাঁঠা যখন দেওয়া যায়, অশ্ব তো পশুর মধ্যেই গণ্য। পাঁঠাও একটা পশু ছাড়া আর কি। পাঁঠার 4টে পা, ঘোড়ারও তাই। সব দিকেই মিল আছে। যা কিছু তফাৎ তা কেবল ল্যাজের আর আওয়াজের। তা শাস্ত্রে যখন রয়েছে মধ্যাভাবে গুড়ং দদং, তখন পাঁঠাভাবে ঘোড়াং দদাতের বিধানও কি আর শাস্ত্রে নেই? নিশ্চয় আছে। এককালে ঘোড়াটা অবশ্য খুব কাজ দিয়েছিল, কিন্তু বুড়ো হয়ে অবধি আজকাল কোনো কাজে লাগা দূরে থাক, তার পেছনে লেগে থাকাই একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। বুড়ো বয়সে ভারী পেটুক হয়েছে ঘোড়াটা। জামার হাতা, নতুন ছাতা, খবরের কাগজ, ছেলেদের পুঁথিপত্র, দরকারি চিঠি, কখন কি খায় স্থির নেই। সেদিন তো কাশ্মীরি শালের আধখানে সাবার করল। তাছাড়া রান্নাঘরের দিকেও ওর নজর আছে বেশ। এদিকে পঞ্চাননের সঙ্গে তার দোস্তর মতো প্রতিযোগিতা। রান্নাঘর থেকে ছ্যাঁক ছোক আওয়াজ কিংবা বেগুন ভাজার গন্ধ এলে কার সাধ্য তাকে থামায়। পাড়াগাঁয়ের মেটে বাড়ি পঞ্চাননের। ধানের গোলাগুলো ঘুরে উঠোন পেরিয়ে গেলেই রান্নাঘর। মুহূর্তের মধ্যে অশ্ববরকে সেখানে উপস্থিত দেখা যাবে। পঞ্চাননের গিন্নির কি পরিত্রাণ আছে ওকে বেগুন ভাজা না দিয়ে? বেগুন ভাজার প্রতি পঞ্চাননেরও দারুণ লোভ, অথচ এই ঘোড়াটার জন্যই সে পেট ভরে বেগুন ভাজা খেতে পায় না। সেদিন পঞ্চানন গিন্নি বেগুন না ভেজে বোধহয় ঘোড়াটাকে ঠকাবার মতলবেই বেসন দিয়ে বেগুনি ভাজছিলেন। গন্ধ পাবা মাত্র ঘোড়াটা সেইখানে হাজির। দু একবার সে গিন্নির মনোযোগ আকর্ষণ করেছে, চিহি চিহি। সংস্কৃত ভাষায় তার মানে হচ্ছে দেহি দেহি। কিন্তু গিন্নি কর্ণপাত না করায় সে নাসিকার সাহায্যে গিন্নিকে পাত করে ঝুড়ি ভরা সমস্ত বেগুনি আত্মসাৎ করে পরম পরিতৃপ্তির সঙ্গে খেতে শুরু করে দিয়েছে। সেদিন থেকে ঘোড়াটার প্রতি পঞ্চাননের আর চিত্ত নেই। দৃঢ় প্রতিজ্ঞা করেছে সে ভাটাপাড়া যাবেই। গিন্নিকে সে স্পষ্টই বলে দিয়েছে, ফের যদি তুমি ঘোড়াটাকে অমনি করে আশকারা দাও, তাহলে ওরই একদিন কি আমারই একদিন। সত্যি বলছি, একটা খুনোখুনি হয়ে যাবে। ওকে খুন করে যদি ফাঁসি যেতে হয় সেও ভি আচ্ছা। ঘোড়াটা কিন্তু গ্রাহ্যও করে না পঞ্চাননকে। সুবোধ বালকের মতো সব খায়। তার পরের দিনই সে কলকাতা থেকে সদ্য আনানো পঞ্চাননের টর্চ বাতিটা মুখের মধ্যে পড়েছিল, কিন্তু ভালো করে চিবিয়ে যখন টের পেল যে ওটা ঠিক বেগুনি নয়, তখন বিরক্ত হয়ে ফেলে দিল। টর্চ লাইটটার অবস্থা দেখে পঞ্চানন তো রেগে টং। সে ছুটে গিয়ে ঘোড়াটার কান ধরে গালে এক চড় বসিয়ে দিল। হতভাগা, তোর কি একটু বুদ্ধি নেই? তুই কি একটা গাধারও অধম হলি? সত্যি, টর্চ লাইটের এমন টর্চার ভাবাও যায় না। ঘোড়া মুখ সরিয়ে নিয়ে জবাব দিয়েছে, চি, অর্থাৎ যা বলো তুমি। পঞ্চানন যখন মাথা ঘামাচ্ছে এই হঠকারিতার জন্য কি সাজা ওকে দেওয়া যায়, তখন ওর ছোট ছেলে বটকৃষ্ণ এসে পরামর্শ দিল, বাবা, ওর লেজ কেটে দাও, তাহলে আর মশা তাড়াতে পারবে না, জব্দ হবে খুব। পঞ্চানন কাঁচি নিয়ে উদ্যোগ আয়োজন করছে। মেয়ে রাধারানী ছুটে এসে বলল, বাবা করছো কি? মশার কামড়ে তাহলে ও আমাদের মশারের মধ্যে এসে ঢুকবে যে। বাধ্য হয়ে পঞ্চানন কাঁচি থামিয়েছে। হ্যাঁ,
সে একটা ভাবনার কথা বটে। ঘোড়াটার যেরকম বুদ্ধিশুদ্ধি আর যেরূপ কাণ্ডজ্ঞানের অভাব, তাতে ওর পক্ষে সবই সম্ভব। মশারির মধ্যে ঢোকা কি, ওদের পাশে শুয়ে পড়াও কিছু কঠিন না ওর পক্ষে। শটাং এবং পটাং। এমনই সমস্যার মুহূর্তে জ্যোতিষ বোস এসে উপস্থিত। কি হে পঞ্চানন, কি হচ্ছে? কাঁচি কেন হাতে? এসো ভাই, এই ট্রেন করছি ঘোড়াটাকে। তুমি হর্স ট্রেনার হলে আবার কবে থেকে হে? পঞ্চানন মাথা নেড়ে বলে, আর ভাই, শিক্ষা না দিলে নিজের ছেলেই গাধা হয়ে যায়, তা ঘোড়া তো পরের ছেলে। তা বেশ, কিন্তু তোমার দেনার কথাটা একেবারে ভুলে গেছো। আমাদের পাড়াই মারাও না, 2 বছর থেকে দেখা নেই, ব্যাপার কি? পঞ্চানন আকাশ থেকে পড়ল। কিসের দেনা? সেই যে একদিন বাজারে নিলে, বছর 2 আগে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। 4 আনা পয়সা। পদ্মার ইলিশ এসেছিল হাটে, পয়সা কম পড়ল, তোমার কাছে নিলুম বটে, মনে ছিল না ভাই। জ্যোতিষ বোস ছেলেবেলা থেকেই বেশ হিসেবি, এ কথা পঞ্চানন জানত। কিন্তু বুড়ো বয়সে সে যে এত বেশি হিসেবি হয়ে উঠবে যে 4 আনা পয়সার কথা 2 বছর ধরে মনে করে রেখে ভিন গা থেকে 3 মাইল হেঁটে চাইতে আসবে, পঞ্চানন তা ধারণা করতে পারেনি। বাবা 500 টাকা রেখে গেছিল, সুদে খাটিয়ে তেজারতি কারবারে সেই টাকা 50,000 এসে দাঁড় করিয়েছে। কিন্তু সামান্য 4 আনার মায়া সে ছাড়তে পারেনি ভেবে পঞ্চানন ভারী অবাক হলো। তা ভাই পঞ্চানন, প্রায় 2.5 বছর হলো তোমার ধার নেওয়া। আমার খাতায় সমস্ত হিসেব লেখা আছে, নিজে গিয়ে দেখতে পারো একদিন। এবার একটু গা করে ওটা দিয়ে দাও। কি যে বলো তুমি, সামান্য 4 আনা পয়সার জন্য আমি অস্বীকার করব? তো তুমি কষ্ট করে এত দূরে এসে আমাকে লজ্জা দিলে। রাধু, তোর মার কাছ থেকে 4 আনা পয়সা চেয়ে আনতো, আর বলগে তোর জ্যোতিষ কাকার জন্য বেগুনি ভাজতে। বেগুনি দিয়ে আচারে তেল মেখে মুড়ি খেতে বেশে, তার সঙ্গে কাঁচা লঙ্কা। জ্যোতিষ বোস বাধা দিয়ে বলল, তা হবে ক্ষণ, খাওয়া তো আর পালাচ্ছে না। কিন্তু একটা ভুল করছো তুমি, 2.5 বছর পরে পয়সাটা তো আর 4 আনা নেই ভাই। কিছু বুঝতে না পেরে পঞ্চানন বলল, 4 আনা নেই কিরকম, তার মানে? আহা, বুঝতে পারছো না? সুদে আসলে তা 5 টাকা 11 আনা 3.25 পায়ে দাঁড়িয়েছে। 3.25 পায়ে দেওয়া একটু শক্ত হবে তোমার পক্ষে, তা তুমি 5 টাকা 11 আনাই দাও না হয় আমায়। হ্যাঁ? পঞ্চাননের মুখ দিয়ে আর কথা সরল না। 5 টাকা 11 আনা 3.25 পাই? 3.25 পাই দেওয়া তার পক্ষে শক্ত নিশ্চয়ই, কিন্তু 5 টাকা 11 আনাটা দেওয়াই যে তার পক্ষে এমন কি সহজ, তা সে ভেবে পেল না। পঞ্চানন ভেবে কিনারা পায় না। হ্যাঁ, জ্যোতিষটা ছেলেবেলা থেকেই খুব হিসেবি, এ কথা তার অজানা নয়। কিন্তু তার হিসেবিতা যে বয়সের সঙ্গে এতটা মারাত্মক হয়ে উঠেছে তা কে জানত না। জব্দ করতে হবে ওকে। কাষ্ঠ হাসি হেসে পঞ্চানন জবাব দেয়, তা নেবেই না হয় 5 টাকা 11 আনা, তোমাকে দিলে তো আর জলে পড়বে না। বসো, জিরেও গল্প করো, অনেক দিন পরে দেখা। হ্যাঁ বসবো বই কি, বেগুনিও খাবো, কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি খেতে মন্দ না, কিন্তু কচি শশা আছে তো। পঞ্চানন মনে মনে মতলব এঁটে বলে, এতটা রোদে 3 ক্রোশ দূর থেকে হেঁটে এসেছো, এই বয়সে এতটা পরিশ্রম কি ভালো তোমার পক্ষে? একটা ঘোড়া রাখো না কেন হে? ঘোড়ায় চড়ে বেড়ালে হাঁটার পরিশ্রম হয় না, তাছাড়া রাইডিং একটা ভালো ব্যায়ামও বটে। দেখছো না, আমিও একটা ঘোড়া রেখেছি। জ্যোতিষ পঞ্চাননের ঘোড়ার দিকে কটাক্ষপাত করে জবাব দেয়, বেশ ঘোড়াটি তোমার, দেখে লোভ হয়। আমিও অনেক দিন থেকে ভাবছি কথাটা, সত্যি এ বয়স আর হাঁটা চলা পোষায় না, কিন্তু মনের মতো ঘোড়া পাই কোথায়? কীরকম মনের মতো শুনি? এই ধরো খুব তেজি হবে না, আস্তে আস্তে হাঁটবে,
এই বুড়ো বয়সে যদি ঘোড়ার পিঠ থেকে পড়ে যাই তাহলে কি আর হাড় গোড়ার আস্ত থাকবে? তা সেরকম ঘোড়া কি আর পাওয়া যায়? কিনে শিখিয়ে নিতে হয়। আমার ঘোড়াটাই কি কম তেজি ছিল? অনেক কষ্ট ওকে শিক্ষিত করেছি। এখন যদি ওর পিঠে তুমি চাপো তাহলে ও হাঁটছে বলে তোমার মনেই হবে না। এমন শান্ত, এমন বিনয়ী, এরূপ নম্র স্বভাব, মানে সুশিক্ষার যা কিছু সদ্গুণ সব আছে এই ঘোড়ার। তা ভাই, তোমার ঘোড়াটির মতো অমন উচ্চশিক্ষিত ঘোড়া পাই কোথায়? আমি তো আর তোমার মতো ট্রেনার নই। তা তোমার ঘোড়াটি কতই কিনেছিলে? দাওয়ে পেয়েছিলাম ভাই, মাত্র 15 টাকায়। তা তুমি এক কাজ করো না পঞ্চানন, 15 টাকায় ঘোড়াটা আমায় দাও। তোমার 11 না 3.25 পাই লাভ থাকলো। তাছাড়া এতদিন চড়েও নিয়েছ। এই ধরো একটা 10 টাকার নোট। না ভাই, ঘোড়াটা শিক্ষিত যে, আবার নতুন ঘোড়া সস্তায় কিনে শিখে নিতে পারবে। তোমার যখন ট্রেন করার ক্যাপাসিটি আছে। পঞ্চানন তবু তেমন গা করে না। ছেলেবেলার বন্ধুর কাছে বেশি লাভ নাই করলে। এই নোটখানা নাও, তোমার বাকি ধারও শোধ হয়ে গেল। তা নইলে ভেবে দেখো, 3.25 পাই জোগাড় করা তোমার পক্ষে শক্ত হতো নাকি? পঞ্চানন হাসি চেপে আমতা আমতা করে বলে, তা তুমি যখন এত করে বলছো, ছেলেবেলার বন্ধুর একটা কথা রাখলাম না হয়। বেশ, নাও তুমি ঘোড়াটা। ভালোই হলো, ম্যাজিস্ট্রেট সাহেবের তাঁবু পড়েছে থানায়। যাচ্ছিলাম তার সঙ্গে দেখা করতে। মনে করলুম পথে তো তোমার বাড়ি পড়বে, দেখা করে নিয়ে যাই টাকাটা। তা ভালোই করেছি। ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে হেঁটে গেলে কি ভালো দেখাতো? জ্যোতিষ বোস ঘোড়ায় চেপে থানার দিকে রওনা হলেন। সত্যি, এমন শিক্ষিত আর শান্ত ঘোড়া দেখা যায় না প্রায়। পঞ্চানন যা বলেছিল অক্ষরে অক্ষরে ঠিক। হাঁটছে বলে মনেই হয় না। অনেক তাড়াহুড়ো দিলে এক পা হাঁটে। এদিকে পঞ্চাননও খুব খুশি। নিঃশ্বাস ফেলে বলে, বাঁচা গেল এতদিনে, আপদ বিদায়, সঙ্গে সঙ্গে নগদ থোক লাভ। অশ্বমেধ করতে যাচ্ছিলুম, তা জ্যোতিষ বোসকে দেওয়াও যা, অশ্বমেধ করাও তা। নইলে 3.25 পাই জোগাড় করাবে যে শক্ত হতো। কেবল গিন্নি একটু দুঃখিত। তিনি মত প্রকাশ করেছেন, খেতে পেত না বেচারা, তাই অমন ছোছো করত। ঘোড়ায় দানা খায়, ছোলা খায়, কত কি খায়, সেসবও চোখেও দেখেনি কখনো। টর্চ খাবে, বেগুনি খেতে চাইবে, তা ওর দোষ কি? কথায় বলে, পেটের জ্বালায় মানুষ ঘাস খায়। পঞ্চানন বলল, তাহলে ঘোড়াটার ভাগ্য বলতে হবে। জ্যোতিষটা বড় লোক, সুখে থাকবে ওদের বাড়ি। আমরা গরিব মানুষ, নিজেদেরই দানা পাইনে, কোথায় পাবো ঘোড়ার দানা? হেঁটে গেলে যতক্ষণে থানায় পৌঁছানো যেত তার 5 গুণ সময় লাগলো জ্যোতিষ বোসের ঘোড়ায় চেপে যেতে। কিন্তু জ্যোতিষ ভারী খুশি। এতখানি রাস্তা তিনি অশ্বরোহণে এসেছেন, কিন্তু একবারও পড়ে যাননি। কেবল ওঠার আর নামার সময় যা একটু বেগ পেতে হয়েছে। ওঠার সময় টুলে দাঁড়িয়ে চেপেছিলেন, কিন্তু নামবার সময় তিনি অনেক চেষ্টা করলেন যাতে ঘোড়াটা হামাগুড়ি দিয়ে বসে পড়ে আর তার পক্ষে নামাটা সহজ হয়। কিন্তু ঘোড়াটা ঠায় দাঁড়িয়ে রইল, একটু কাত হলো না পর্যন্ত। তার আশা ছিল শিক্ষিত ঘোড়া আর কিছু না হোক অন্তত অবনত হতে শিখেছে, নিশ্চয় তার অনুরোধ রক্ষা করবে। কিন্তু ঘোড়াটা না বুঝলো তার ইঙ্গিত, না দিল কান তার সাধ্য সাধনায়। বাধ্য হয়ে তাকে অনেকটা প্রাণের মায়া ছেড়েই লাফিয়ে নামতে হলো। কিন্তু সুখের বিষয়, তার হাড় গোড় ভাঙেনি, কিংবা একটুও তিনি জখম হননি। চড়াই উতরাই দুই তার নির্বিঘ্নে হয়েছে। ম্যাজিস্ট্রেট সাহেবের সঙ্গে জ্যোতিষ বোসের আগে থেকেই খাতির ছিল। জ্যোতিষ সেলাম ঠুকতেই তিনি, হ্যালো মিস্টার বোস বলে তাকে অভ্যর্থনা করে ভেতরে নিয়ে গেলেন। ঘোড়াটাকে আস্তাবলে নিয়ে পাঠিয়ে দেবার হুকুম হলো আটদালির ওপর। ম্যাজিস্ট্রেট সাহেব আর জ্যোতিষ বোস আলাপ করছেন, এমন সময়ে আস্তাবল থেকে বিরাট এক আওয়াজ এলো, চা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার?
ম্যাজিস্ট্রেট এবং জ্যোতিষ দুজনেই চমকে উঠলেন। ঘোড়ার আওয়াজ বটে, কিন্তু এরকম আওয়াজ তারা জীবনে কখনো শোনেননি। কোনো ঘোড়ার মুখ থেকে নয়, এমনকি যে ডার্বি জিতেছে সেও এহেন উচ্চধ্বনি করে না। দুজনে আস্তাবলের দিকে ছুটলেন। সেখানে তখন অনেক লোক জড়ো হয়েছে, আর ঘোড়াটা কেবল করছে চ্যাঁ। ঘোড়ার সামনে 2 বালতি ভরে ছোলার দানা সাজানো রয়েছে, কিন্তু ঘোড়াটা তা স্পর্শও করেনি। সে বোধহয় তার এতখানি সৌভাগ্য বিশ্বাস করতে পারছে না। সে একবার করে বালতির দিকে তাকাচ্ছে, আর তার ভেতর থেকে অট্টহাস্য ঠেলে উঠছে, চ্যাঁ। কি করে ওর অট্টহাস্য থামানো যায়, সবাই সেই ভাবনায় পড়ল। ঘোড়ার হাসি দারুণ হাসি, তা থামানো কি সহজ ব্যাপার? কিন্তু বেশিক্ষণ মাথা ঘামাতে হলো না কাউকেই। হাসতে হাসতে ঘোড়াটা মারা গেল। গল্পকুটুম চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি মুচকি হাসির গল্প, একটি ঘোড়ার জীবন চরিত। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।